ফিলিস্তিনিদের সম্মিলিত সামরিক মহড়া, সতর্ক অবস্থায় ইসরায়েল। সৌদি সহ 3 দেশের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। নতুন সরকার পা রাখতে ইয়েমেনের বিমানবন্দরে হামলা, বহু হতাহত। গাজায় জেনারেল সুলাইমানির ছবি সম্মিলিত বিশাল বিলবোর্ড স্থাপন, ইসরায়েলের ক্ষোভ। চীনে মুসলিমদের জোরপূর্বক কাজ করাচ্ছে অ্যাপলের সরবরাহকারী। সোমবার যুক্তরাজ্যে শুরু হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রয়োগ। এবং জলবায়ু বিশেষজ্ঞদের অবহেলা করা হচ্ছে, জানালো গ্রেটা থানবার্গ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো থেকে যৌথ মহড়া শুরু করেছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে। ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন মিলে গাজায় তাদের এই প্রথম কোনো সামরিক মহড়া চালিয়েছে। মহড়া চলাকালে ড্রোন ওড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে তারা হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন, ফিলিস্তিন মুক্তির জন্য গণতান্ত্রিক ফ্রন্ট, ফিলিস্তিনের গণপ্রতিরোধ কমিটি। এছাড়া আরও ছোট ছোট অন্যান্য সংগঠনও এই মহড়ায় যোগ দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ অভিযান পরিচালনাকারী সংগঠনের দফতর থেকে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সময়ের দিক থেকে এই মহড়া খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফিলিস্তিনিরা এ সময় এই যৌথ সামরিক মহড়া শুরু করেছে যখন মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরায়েলের সাথে আরেকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। তাই এই মহড়াকে ইসরায়েল ও তার আরব মিত্রদের জন্য বিশেষ বার্তা হিসেবে দেখা হচ্ছে, আর তা হচ্ছে ফিলিস্তিনিরা নিজেদের নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় জেগে উঠছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখার মুখপাত্র আবু হামজা বলেছেন, প্রতিরক্ষামূলক এই মহড়া ফিলিস্তিনি জাতিকে রক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের এই যৌথ সামরিক মহড়ার গুরুত্বের আরেকটি কারণ হচ্ছে, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আবারও দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় বসা এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করার প্রস্তুতি নিচ্ছে। তাই এই মহড়ার অন্যতম বার্তা হচ্ছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা শুধু যে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার বিরোধী তাই নয়, একই সঙ্গে ইসরায়েলের মোকাবেলায় নিজেদের প্রতিশোধ শক্তিকেও আরও জোরদার করতে চায়। ক্ষমতার শেষ দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে সৌদি আরব, কুয়েত এবং মিশরের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ সৌদি আরব এবং মিশরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বোয়িং কোম্পানি নির্মিত 3000 BBU-39 স্মথ ডায়ামিটার বোম, গোলাবারুদ এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ সৌদি আরবে সরবরাহ করবে, যার বিনিময় মূল্য হবে $29 কোটি। বিষয়টি জানিয়ে এরই মধ্যে কংগ্রেসকে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে আমেরিকা সৌদি আরবের কাছে 7,500 স্মার্ট বোমা বিক্রি করবে বলে ঘোষণা করেছে, যার মূল্য হবে $47,80,00,000। এর বাইরে নতুন করে স্মল ডায়ামিটার বোম সরবরাহ করার ঘোষণা দিল মার্কিন সরকার। মার্কিন কংগ্রেসকে নোটিশ করার পর 30 দিন পর্যন্ত আইন প্রণেতারা এই নোটিশ বাতিল করার সময় পাবেন। সেক্ষেত্রে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় নেওয়ার পর এর সময়সীমা শেষ হবে। বাইডেন প্রশাসন যদি চায় তাহলে তারাও এই অস্ত্র বিক্রি স্থগিত করতে পারবে। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত জো বাইডেন আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্কের ধরন তিনি পুনর্মূল্যায়ন করবেন এবং ইয়েমেনের যুদ্ধে মার্কিন সমর্থনের অবসান ঘটাবেন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করার জন্য শাস্তি এবং সৌদিকে নিচু জাত হিসেবেই বিবেচনা করবেন তিনি। এদিকে ট্রাম্প প্রশাসন কুয়েতের কাছে $420 কোটি এবং মিশরের কাছে $17 কোটি অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। ইয়েমেনের আডিন বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়েছে। আল আরাবিয়ার একজন সংবাদদাতা জানিয়েছে, মর্টার সেলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, তবে সরকারের কোনো মন্ত্রী হতাহত হননি। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজ নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। জানা গেছে, ইয়েমেনের নবগঠিত সরকারের সদস্যরা এই বিমানে করে বুধবার সৌদি আরব থেকে আডেন এয়ারপোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বড় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। সোমালি গার্ডিয়ান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ইয়েমেনের নবগঠিত মন্ত্রীদের বহনকারী বিমানটি পৌঁছানোর পরই 3টি বড় বিস্ফোরণ ও বিমানবন্দরের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যায়। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আগে এয়ারপোর্টে ড্রোন ওড়ার শব্দ শোনা যায়। বিস্ফোরণ ও গোলাগুলির পর প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক সহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরে প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। উল্লেখ্য, 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত
হাদি হুতির ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 2015 সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার ও হাসপাতাল, জানাজার নামাজ সহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ, আহত হয় আরও অনেকে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন। ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সংবলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার বিকেলে গাজায় একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্যে লেখা রয়েছে, জেনারেল সোলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ। শহীদ সোলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রাই টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। গাজায় সড়কগুলোতে যখন কাসেম সোলাইমানির ছবি শোভা পাচ্ছে, তখন কি আরব জনমত আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে? গতকাল গাজায় 13টি প্রতিরোধ সংগঠন যৌথ মহড়া চলার সময় কাসেম সোলাইমানির এই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়। চলতি 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি শাহাদাত বরণ করেন। চীনের এক স্বনামধন্য আইফোন সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উইগুরের মুসলিমদের জোরপূর্বক কারখানায় কাজ করানোর অভিযোগ উঠেছে। একটি মানবাধিকার সংস্থার নথিতে এই সংক্রান্ত তথ্য উঠে এসেছে। এর ফলে চীনে অ্যাপলের মানবাধিকার রেকর্ডের নতুন তদন্ত যুক্ত হলো। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট নামের এই মানবাধিকার সংস্থার নথিটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। চীনের লেন্স টেকনোলজি কীভাবে জিনজিয়াংয়ের উইগুর সম্প্রদায়ের হাজার হাজার মুসলিম শ্রমিককে জোর করে কাজে পাঠিয়েছে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ এনেছে নথিতে। লেন্সের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তারা আমাজন ও টেসলাকেও সরঞ্জাম সরবরাহ করে। অ্যাপলের সরবরাহ ব্যবস্থার অন্তত 5টি কোম্পানির একটি হলো লেন্স টেকনোলজি। অ্যাপলের সরঞ্জাম তৈরিকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেন্স টেকনোলজি বিশেষভাবে উল্লেখযোগ্য। আইফোনের প্রথম দিককার সময় থেকে লেন্স তাদের সঙ্গে যুক্ত আছে। লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা জো কুনফেই চীনের অন্যতম স্বনামধন্য ব্যবসায়ী এবং বর্তমানে দেশটির সবচেয়ে ধনী নারী। তবে এই অভিযোগ অস্বীকার করে অ্যাপলের মুখপাত্র জস রোসেনস্টক বলেছেন, লেন্স টেকনোলজি উইগুর থেকে কোনো শ্রমিক আনেননি, তা অ্যাপল নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, এই বছরের শুরুর দিকে অ্যাপল নিশ্চিত করেছে যে তাদের কোনো সরবরাহকারী উইগুরের শ্রমিকদের ব্যবহার করেনি। তিনি বলেন, বাধ্যতামূলক শ্রমের ব্যাপারে অ্যাপলের জিরো টলারেন্স রয়েছে। বাধ্যতামূলক শ্রমের উপস্থিতি আছে কিনা তা সরবরাহকারীদের মূল্যায়নের প্রতিটি প্রক্রিয়ায় খুঁজে দেখা হয়। এর মধ্যে আকস্মিক অডিটও রয়েছে। কোনো ব্যক্তি, চাকরি বা স্থান নির্বিশেষে এই সুরক্ষা অ্যাপলের সকল সরবরাহ ব্যবস্থাতেই প্রয়োগ করা হয়। আমাদের নীতি ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মধ্যে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। সবসময়ের মতোই আমাদের লক্ষ্য হবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান নিশ্চিত করা এবং আমাদের সরবরাহ ব্যবস্থায় শ্রমিকদের সুরক্ষায় যা দরকার তা আমরা করে যাব। এ বিষয়ে লেন্স টেকনোলজি থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। টেসলাকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তারা কোনো সাড়া দেননি। আমাদের মুখপাত্র সামান্থা ক্রুজ মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাজ্যে শুরু হয়েছে ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এই তথ্য জানিয়েছেন। বুধবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাজ্য সরকার এটিকে ব্যবহারের অনুমোদন দিয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ সকালে ভ্যাকসিনটি অনুমোদন পাওয়াতে আমি আশাবাদী যে বসন্তের মধ্যে ঝুঁকিপূর্ণ মানুষের প্রতিষেধক কর্মসূচির আওতায় আনা হবে, ফলে আমরা এই মহামারী থেকে মুক্তি পাব। ম্যাট হ্যানকক আরও বলেন, মহামারী থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাকসিন আমাদের একমাত্র উপায়। ভ্যাকসিন প্রয়োগ শুরুর তারিখ জানালেও নতুন বছরের ঠিক কত মানুষকে দেওয়া হবে তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। যদিও তিনি বলেছেন, ফাইজারের ভ্যাকসিনের চেয়ে সহজে সংগ্রহণ করা যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন, ফলে জিপিএস ও কেয়ার হোমগুলো ভ্যাকসিন প্রয়োগের ভালো সুযোগ পাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এ মাসেই ফাইজার টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশ এই ধারাবাহিকতা অনুসরণ করে ভ্যাকসিনটির অনুমোদন দেয়। অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা পাস্কেল সোইয়ট বলেছেন, আমরা মনে করি ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর উইনিং ফর্মুলা পেয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের বেঁধে দেওয়া মান বজায় রাখতে পেরেছি আমরা। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ, অর্থাৎ 50 মিলিয়ন মানুষকে 2 ডোজ করে এই টিকা দেওয়া যাবে। এটি ব্রিটিশ সরকারের ভ্যাকসিন কর্মসূচিকে গতিশীল করে তুলবে। নাগর্নো কারাবাখের যৌথ যুদ্ধবিরতি তদারকি কেন্দ্রে কাজের দায়িত্ব পাওয়া তুর্কি সৈন্যরা আজারবাইজানে পৌঁছেছেন। মঙ্গলবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক ভার্চুয়াল বার্ষিক মূল্যায়ন সভায়
একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, আমাদের কর্মীরা আজারবাইজানে গিয়েছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। যৌথ কেন্দ্রের নির্মাণ কাজ সমাপ্তি এবং এটি কার্যকর হওয়ার পর আমাদের একজন জেনারেল ও 35 জন সামরিক কর্মকর্তা অবিলম্বে তাদের দায়িত্ব পালন শুরু করবেন। তুরস্কের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াসার গুলের সহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা ও নিরাপত্তার বিভিন্ন বিষয় নির্দেশ করে হুলুসি আকার স্মরণ করেন, আর্মেনিয়া দখল করে রাখা ভূমি প্রায় 30 বছর পর মুক্ত করতে সক্ষম হয়েছে আজারবাইজান। 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতি ও পূর্ণাঙ্গ সমাধানে কাজ করার চুক্তি স্বাক্ষর করে। তুরস্ক ও রাশিয়া পরে শান্তি চুক্তি তদারকি করতে একটি যৌথ কেন্দ্র প্রতিষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আর্মেনিয়ার কাছ থেকে দখলমুক্ত করা আজারবাইজানি ভূমিতে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে নাগর্ণ কারাবাখে প্রায় 2000 রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয়। ধারণা করা হচ্ছে অঞ্চলটিতে তারা কমপক্ষে 5 বছর দায়িত্ব পালন করবে। তুরস্ক ও রাশিয়ার মধ্যে অঞ্চলটিতে যুদ্ধবিরতি তদারকিতে যৌথ কেন্দ্র প্রতিষ্ঠায় তুরস্ক রাশিয়ার চুক্তি স্বাক্ষরের পর গত মাসে তুরস্কের পার্লামেন্ট আজারবাইজানে তুর্কি শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব অনুমোদন করে। ডিসেম্বরের শুরুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানায়, আগদাম অঞ্চলে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। হুলুসি আকার জানান, তুর্কি সামরিক বাহিনী অঞ্চলটিতে মাইন ও বিস্ফোরক পরিষ্কারের কাজ করবে। তুর্কি সামরিক বাহিনীর মাইন পরিষ্কারের বিশেষজ্ঞ 135 সদস্যের দুটি দল আর্মেনিয়ার কাছ থেকে দখলমুক্ত করা ভূখণ্ডে আজারবাইজানের সেনাবাহিনীকে এ কাজে সহায়তা করবে। পাশাপাশি তারা আজারবাইজানি সৈন্যদের মাইন শনাক্ত ও পরিষ্কারের কৌশল সম্পর্কে প্রশিক্ষিত করবে। বিজ্ঞান অনুসরণের গুরুত্ব করোনাভাইরাসের মহামারী স্পষ্ট করে দেওয়ার পরও জলবায়ু বিশেষজ্ঞদের কথা শোনা হচ্ছে না বলে জানিয়েছে বিশ্বজুড়ে পরিচিত পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ। সুইডেনের এই তরুণ অ্যাক্টিভিস্ট যুক্তি দেখিয়েছেন যে কোভিড-19 সংকট এমন এক আলো দেখিয়েছে যে বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না। তারপরও মানুষ কেবল এ ধরনের বিজ্ঞানীদের কথা শুনেই যাচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সাম্রাজ্য মাধ্যম BBC রেডিও টুডে প্রোগ্রাম 2বার বুকার জয়ী লেখক মার্গারেট অ্যাটউড এর সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে এসব কথা বলেন গ্রেটা থানবার্গ। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপ নেওয়ার দাবিতে 2008 সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করে স্কুল ছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়া জুড়ে এই আন্দোলনে সামিল হয় লাখ লাখ মানুষ। দুনিয়া জুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ। মঙ্গলবারের সাক্ষাৎকারে গ্রেটার কাছে জানতে চাওয়া হয়, বিজ্ঞান সম্পর্কে মানুষের বোঝাপড়ার মহামারীর যে প্রভাব ফেলেছে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলার উপর কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে পরিবেশকর্মী গ্রেটা বলেন, অবশ্যই এর প্রভাব রয়েছে। আমার মনে হয় এই মহামারী আমাদের আলো দেখেছে যে কিভাবে আমরা বিজ্ঞানের উপর নির্ভরশীল আর আমরা বিজ্ঞান ছাড়া চলতে পারবো না। তিনি বলেন, কিন্তু নিশ্চিতভাবেই আমরা কেবল এক ধরনের কিংবা বেকল কয়েক ধরনের বিজ্ঞানীদের কথা শুনছি। উদাহরণ হিসেবে বলা হয়, আমরা কেবল জলবায়ু বিজ্ঞানীদের কথা শুনছি, কিন্তু জীব বৈচিত্র্য নিয়ে কাজ করা বিজ্ঞানীদের কথা শুনছি না। নিশ্চিতভাবেই এই মনোভাবে বদল আনতে হবে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দেওয়া জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার নতুন কিছু শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করেন থানবার্গ। উল্লেখ্য, গত 24 আগস্ট এক টুইট বার্তায় গ্রেটা থানবার্গ জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে 1 বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর অবশেষে আবারও স্কুলে ফিরছেন তিনি। এর আগে সর্বশেষ 2009 সালের জুনে স্কুলে গিয়েছিলেন এই পরিবেশ আন্দোলন কর্মী।